হুম, সরে আসেন। এটা দাগ আছে, দাগে রেখে যাবেন। দাগের দাগ দেওয়া আছে, হুম, শুরু করেন স্যার আপনি। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বাড়িতে আছো, পরিবারের সাথে আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিচয় বলি। আমি মোহাম্মদ জুবায়ের আলম, সহকারী শিক্ষক, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা। সবাইকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত। মানুষের সুখের ঠিকানা পারিবারিক বন্ধন। পরিবারের সুখের যে প্রত্যাশায় প্রত্যেকটি মানুষ তার চিন্তা কর্মে পরিবারের উন্নত জীবনযাপনের জন্য কাজ করে। পরিবারকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি দরকার সুষ্ঠু পরিকল্পনা। আর এই পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সঠিক হিসাব ব্যবস্থার প্রয়োগ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় পারিবারিক পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক বাধ্যতামূলক উদ্যোগের বিষয় বিষয়। পারিবারিক হিসাব ব্যবস্থায় পরিবারকে একটি অবিচ্ছেদ্য হিসাবে সংগঠন হিসাবে বিবেচনা করা হয়। এটি একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হয়। একটি পরিবার তার বিভিন্ন খাতে আয় হয়, তেমনি ঠিক বিভিন্ন খাতে বিভিন্ন ধরনের খরচ বা ব্যয় হয়ে থাকে। এটির আয় ব্যয়ের সঠিক হিসাব রাখতে হয়। এক্ষেত্রে বাজেট প্রস্তুত একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীরা, আমরা আজ পারিবারিক হিসাব ব্যবস্থা সাধারণত যে সমস্ত হিসাব প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানবো এবং সবশেষে একটা অঙ্ক করব। পারিবারিক হিসাব ব্যবস্থা সাধারণত তিনটা হিসাব প্রস্তুত করা হয়। তিনটা খাতে: প্রাপ্তি প্রদান হিসাব, প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা আমরা লেখাটা বড় করে না জোরে বল, তাহলে সংখ্যা
আমরা এই তিনটা জিনিস পারিবারিক আর্থিক হিসাব ব্যবস্থা জানবো। এক নম্বর প্রাপ্তি প্রদান হিসাব। এই প্রাপ্তি প্রদান হিসাবে একটি নগদান বহির অনুরূপ, এটা নগদান বহির অনুরূপ। তোমরা এর আগে পূর্ব পাঠে এটা শিখছো যে নগদান বহি সম্পর্কে। এটা হচ্ছে নগদান বহি অনুরূপ। এখানে পারিবারিক সমস্ত প্রকার নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান দ্বারা এটি করা হয়। এখানে যত প্রকার নগদ প্রাপ্তি আসবে সেটি বাম দিকে কৃষক ফর্মে বাম দিকে এবং নগদ প্রদান কৃষক ফর্মে ডান দিকে আমরা শিখব। তোমরা আমার সাথে লিখতে থাকো। প্রাপ্তি প্রদান হিসাব। পরিবারের সকল প্রকার নগদ প্রাপ্তি প্রদান এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তোমরা শিক্ষার্থীরা এটা সবাই একটু খাতায় লিখো। এখানে পরিবারের সকল প্রকার নগদ প্রাপ্তি ও প্রদান, এই পরিবারের সকল প্রাপ্তি এবং প্রদান এই দুইটা বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে যত প্রকার নগদ প্রাপ্তি হবে সব বাম সাইডে এবং নগদ প্রদানগুলো ডান সাইডে নিবদ্ধ করে হিসাব অন্তে বা নির্দিষ্ট সময় শেষে আমরা একটা উদ্বৃত্ত নির্ণয় করব। এটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব। এবার আমরা লিখব আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী। হিসাবকাল শেষে অর্থাৎ নির্দিষ্ট সময়ে পরিবারের সকল প্রকার মুনাফা জাতীয় সকল প্রকার, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং লেখো, সকল প্রকার মুনাফা জাতীয় লেনদেন দিয়ে এই আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা হবে। তাহলে আমি আরেকবার বলি, আয় ব্যয় বিবরণী পরিবারের সকল প্রকার মুনাফা জাতীয় লেনদেন দিয়ে একটি নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় নির্ণয়ের জন্য আমরা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় নির্ণয়ের জন্য আমরা একটা প্রস্তুত করব। এই আয় ব্যয় বিবরণীর ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় পারিবারিক তহবিলের সাথে যোগ বিয়োগ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে আমরা শিখলাম দুইটা, একটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব আর একটা আয় ব্যয় বিবরণী হিসাব, আর একটা আমরা শিখবো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীটা আমরা একটু উপরে লিখি। আর্থিক অবস্থার বিবরণী। তোমরা আমার সাথে
খাতায় লেখো। ওদের প্রতিষ্ঠানের মতো, ব্যবসা প্রতিষ্ঠানের মতো পরিবারে কিছু সম্পদ এবং দায় থাকে। পরিবারের কিছু সম্পদ ও দায় থাকে। এই সম্পদ ও দায় দিয়ে এটা প্রস্তুত করা হবে এবং এর সাথে পারিবারিক যে তহবিল দায় হিসেবে আমরা দায় পাশে দেখাবো। তার সাথে যে আয় ব্যয় বিবরণীর সাথে যে সমস্ত যোগ বিয়োগ করবার যে উদ্বৃত্ত ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় থাকলে সেটা আমরা পারিবারিক তহবিলের সাথে যোগ করব। ঠিক আছে, তোমরা একটু লিখে ভালো করে। শিক্ষার্থীরা, আরেকটা জিনিস আমি এখানে বলছি যে পারিবারিক তহবিল, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন থাকে কিন্তু পারিবারিক তহবিলে পারিবারিক হিসাব ব্যবস্থা এ ধরনের প্রাথমিক মূলধন থাকে না। এক্ষেত্রে আমরা এক থেকে দায় বাদ দিয়ে আমরা পারিবারিক তহবিল নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এই তিনটা হিসাব দেখলাম, আর্থিক অবস্থা বিবরণী, প্রাপ্তি প্রদান হিসাব আর আয় ব্যয় বিবরণী, এই তিনটা হিসাব থেকে আমরা একটা অঙ্কের জন্য এক্সারসাইজ বা অনুশীলনের চর্চা আমরা করতে পারি কিনা দেখি। আমরা 211 পৃষ্ঠায় অঙ্কটা আমরা একটু খেয়াল করি। পৃষ্ঠা নম্বর 211, দাগ নম্বর 1। এই অঙ্কটা আমরা একটু সবাই দেখি। জনাব আহসান আবিদ মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান। 2017 সালের জানুয়ারি 1 তারিখে তার পরিবারের নগদ তহবিল ছিল 2 লক্ষ টাকা এবং ডিপিএস এ জমা আছে 1 লক্ষ টাকা। উক্ত বছরে মানে 2017 সালে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ: খাদ্য সামগ্রী প্রায় 30,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা, বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা, দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা, আসবাবপত্র প্রায় 15,000 টাকা, মুদি ও মনিহারি বিল 2,500 টাকা, গহনা ক্রয় 60,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে জমা 24,000 টাকা, পোশাক ক্রয় 11,000 টাকা। উদ্দীপক হতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল পরিমাণ নির্ণয় করো। ক নম্বর এটা। খ নম্বরে জনাব আহসান হাবিব পরিবারের সমাপনী নগদ তহবিল পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ প্রাপ্তি প্রদান হিসাব। আর ক নম্বর উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো, অর্থাৎ আয় ব্যয় বিবরণী। তাহলে আমরা প্রথম ক নম্বরে করব আহসান হাবিবের পারিবারিক তহবিল নির্ণয়। আমরা ক নম্বরে লিখব আহসান জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল নির্ণয়।
তারিখ সম্পদ আছে কি নগদ তহবিল 2 লক্ষ টাকা। নগদ তহবিল নগদ তহবিল 2 লক্ষ টাকা। তারপর হচ্ছে ডিপিএস এ জমা 1 লক্ষ টাকা। ডিপিএস এ জমা 1 লক্ষ টাকা। পারিবারিক তহবিল 2 লক্ষ টাকা। শিক্ষার্থীরা তাহলে তোমরা পারিবারিক তহবিলটা কি 1 তারিখের সম্পদ এই দুইটা আছে। আমরা দেখছি এখানে দুইটা সম্পদ আছে, একটা হচ্ছে নগদ তহবিল আছে 2 লক্ষ টাকা আর ডিপিএস এ জমা আছে 1 লক্ষ টাকা। অনেক ক্ষেত্রে তোমাদের এখানে অনেক দায় থাকতে পারে 1 তারিখে, সেই দায়টা এখান থেকে বিয়োগ দিলে যেটা হবে সেটা হচ্ছে পারিবারিক তহবিল। ঠিক আছে, তাহলে আমার এই অঙ্কে আমাদের যে এক দাগ অনুশীলনের এক দাগে এখানে আছে নগদ তহবিল 2 লক্ষ টাকা, ডিপিএস এ জমা 2 লক্ষ, দুইটাই সম্পদ এবং এই সম্পদ দুটো যোগ করে আমাকে পাইলাম পারিবারিক তহবিল 3 লক্ষ টাকা। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা সমমানী তহবিল নির্ণয় করব। জনাব আলসার আহমেদ প্রাপ্তি প্রদান হিসাব 31 ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য। এটা ঠিক নকশান বইয়ের অনুরূপ। প্রদান সমূহ টাকা
এখানে যে 1 তারিখের যে হাতে নগদ থাকবে সেটা এখানে প্রথমে বসবে। শুরুটা হবে 1 তারিখের হাতে নগদ বা ব্যাংকে জমা থাকবে সেটা আমার প্রথমে এখানে লিখতে হবে ডান সাইডে। তাহলে আছে নগদ তহবিল, নগদ তহবিল 1/1/2017 ছিল 2 লক্ষ টাকা। তারপর আছে ডিপিএস এর জমা ছিল, ডিপিএস এর জমা, ডিপিএস এর জমা হচ্ছে, ডিপিএস এর জমা হচ্ছে 1 লক্ষ টাকা। ডিপিএস এর জমা 1 লক্ষ টাকা। এরপর আছে আমরা পাবো হচ্ছে মাসিক বেতন, বেতন আছে 12 মাসে দেওয়া আছে, প্রাপ্তি হিসাবে বেতন, বেতন হচ্ছে 12,000 মাসিক, মাসিক বেতন মাসিক 12,000 মানে প্রতি মাসে 12,000। তাহলে এখানে 12,000কে 12 দ্বারা গুণ করে নিব আমরা। 12,000 1,44,000, 12 1,44,000। তারপর আছে পার্ট টাইম, পার্ট টাইম সম্মানী, সম্মানী, সম্মানী হচ্ছে মাসিক 5,000 সমান 60,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রাপ্তি সাইডে এগুলো আসছে। এবং ব্যয় প্রদান সাইডে কি কি দেখতে আছে, খাদ্য সামগ্রী ক্রয় 30,000, খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। বাড়ি ভাড়া প্রদান 80,000 টাকা। বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা। বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা। দৈনন্দিন বাজার, দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা। তারপর আরো বস্ত্র ক্রয় 15,000 টাকা। আরো বস্ত্র ক্রয় 15,000 টাকা। মুদি ও মনিহারি বিল মনিহারি বিল 2,500 টাকা।
গণনা করা হয় গণনা করা হয় 60,000 টাকা। গণনা করা হয় 60,000 টাকা। ডিপোজিট পেনশন স্কিম জমা ডিপোজিট পেনশন স্কিম ডিপোজিট পেনশন স্কিম 24,000 টাকা। তারপর পোশাক ক্রয় 11,000 টাকা। এই হচ্ছে আমার প্রধান সাইডে। তাহলে আমরা এখানে প্রথম প্রাপ্তি সাইডটা আগে জমা করি। কোন সাইডটা বড় সেই সাইডটা আমরা আগে জমা করবো। সাধারণত এই সাইড বড় হবে। আমরা এটা যোগফল নির্ণয় করি 3,00,000 4,00,000 4,000 টাকা। আমরা এখানে এটা যোগফলটা নির্ণয় করে 30,000 80,400 24,000 15,000 2,500 7,000 24,000 11,000 2,47,900 যোগ করলে হবে 2,47,900 আর আছে 4,04,000 থেকে বিয়োগ দিতে হবে। বিয়োগ 4,04,000 1,57,100। তাহলে আমরা এখানে 1,57,100 এটা হচ্ছে উদ্বৃত্ত। উদ্বৃত্ত হচ্ছে 1,57,100। আমরা উদ্বৃত্তটা হবে 1,51,100। আমরা এটা একটু বোর্ড ছোট থাকার কারণে আমরা এটা বুঝি ওটা প্রকাশ করি। 4,04,000 এইটা সমান দিয়ে এবার উদ্বৃত্ত লিখতে হবে। উদ্বৃত্ত লিখবো আমরা উদ্বৃত্ত লিখবো 1,57,100। এটা আমাদের প্রাপ্তি প্রদান হিসাব। এই 1,57,100 এটা হচ্ছে আমাদের সমাপনী হাতে নগদ। এটা হচ্ছে আমাদের আবার সম্পদ। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা বিশদ আয় বিবরণী থেকে তৈরি করব। বিশদ আয় বিবরণী তৈরি করার সময় আমাদের স্মরণে আছে আমরা কি কি লেনদেনগুলো এখানে অন্তর্ভুক্ত করব। প্রথমে বলছিলাম, এটা কি তোমাদের স্মরণে আছে যে আমরা কোন কোন লেনদেনগুলো দ্বারা বিশদ আয় বিবরণী তৈরি করব।
বিশদ আয় বিবরণী। ঠিক আছে, আয় সমূহ এখানে আমরা আসবে মুনাফা জাতীয় আয়। আয় সমূহ আমরা কি কি আয় করছি, একটা পাইছিলাম বেতন থেকে আয়, বেতন বেতন পাইছিলাম 1,44,000 টাকা। এক লক্ষ 44,000। আর পার্ট টাইম সম্মান যেটা, পার্ট টাইম সম্মানী কত, 60,000 টাকা। তাহলে আমাদের মোট আয় হচ্ছে 2,04,000 টাকা। এবার হচ্ছে খরচ সমূহ, খরচ সমূহের মধ্যে আছে প্রথম হচ্ছে খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয় 30,000। তারপর গাড়ি ভাড়া আছে 80,400। তারপর দৈনন্দিন বাজার, দৈনন্দিন বাজার বাজার 24,000। দৈনন্দিন বাজার 24,000। মুদি ও মনিহারি বিল আমরা এটা একটা মুসলিম, মুদি ও মনিহারি বিল মুদি ও মনিহারি মুদি ও মনিহারি হচ্ছে 2,500 টাকা। 2,500 টাকা। গহনা অর্ডার বেলা ডিপোজিট পেনশন স্কিম গহনা অর্ডার বেলা পোশাক ক্রয়, পোশাক ক্রয় 11,000 টাকা। তাহলে আমার এই ব্যয়গুলো আছে। আর যদি সংশ্লিষ্ট সালে কোনো আয় বকেয়া বা ব্যয় বকেয়া বা আয় অগ্রিম বা খরচ অগ্রিম এরকম দেওয়া থাকে, সেগুলো সমন্বয় করার পরে আমাকে ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে আমার মোট আয় হচ্ছে 31 ডিসেম্বর 2017 সালে 2,04,000 টাকা। এবং ব্যয়গুলো আমরা যোগ করি, ব্যয় বা খরচগুলো আমরা যোগ করি। 2,500, 11,000, 30,000, 80,400 যোগ 24,000, 1,47,900, 1,47,900 যোগ 2,00,000
সাইড কম আর আয় সাইড বড়, তাহলে আমার হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়। এখানে আমরা নিট মুনাফা বা নিট লাভ বলবো না, কারণ আমাদের এটা হচ্ছে আমরা প্রাপ্তি প্রদান হিসাব পারিবারিক হিসাব ব্যবস্থা, এটা অমুনাফাভোগের সংগঠন। এক্ষেত্রে নিট মুনাফা বা নিট লাভ বলা যাবে না। এখানে তাহলে আমরা কি বলবো, ব্যয় অতিরিক্ত আয়। তাহলে আমার ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে 56,100 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার এখানে ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে 56,100 টাকা। এটা হচ্ছে আমার পারিবারিক তহবিলের সাথে ওখানে যোগ করতে হবে। তখন আমরা পরবর্তী ক্লাসে আর্থিক অবস্থার বিবরণী করব, সেই সেশনে আমরা এটা ওখানে যোগ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ কি কি শিখলাম? প্রথম শিখলাম পারিবারিক হিসাব ব্যবস্থা। পারিবারিক এটা একটা মুনাফা ভোগী না অমুনাফা ভোগী? এটা হচ্ছে অমুনাফা ভোগের সংগঠন। এই সংগঠন এর তিনটা পদ্ধতি, কি কি পদ্ধতিতে করা যায় আমরা সাধারণত করি? প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী, বিশদ আয় ব্যয় বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তাহলে বিশদ আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, প্রাপ্তি প্রদান হিসাব, এই তিনটা হিসাবের মধ্যে প্রথমে আমরা প্রাপ্তি প্রদান হিসাবটা করছি কিভাবে? এটা হচ্ছে নগদান বহির ফুল, নগদান বহির অনুরূপ। প্রাপ্তি সমূহ বাম সাইডে আর প্রদান সমূহ ডান সাইডে দেওয়া হয়েছে, এবং সকল প্রকার নগদ প্রাপ্তি, সকল প্রকার প্রাপ্তি সবগুলো বাম সাইডে, এবং সকল প্রকার প্রদানগুলো ডান সাইডে দেওয়ার পরে আমরা সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করব। ঠিক আছে? এই সমাপনী উদ্বৃত্তটা আমার যে বেরোছিল সেটা আমরা কি যখন আর্থিক অবস্থার বিবরণী দেব তখন সেখানে সেই উদ্বৃত্তটা আমরা নিব। তারপর হচ্ছে আমরা বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী আমরা এখানে করছি। বিশদ আয় বিবরণী আমরা এখানে সমস্ত প্রকার মুনাফা জাতীয় লেনদেন, অবশ্যই মাথায় রাখবে, সমস্ত প্রকার মুনাফা জাতীয় লেনদেন সংশ্লিষ্ট হিসাব বছর, মানে যে একটা আর্থিক বছর বা একটা নির্দিষ্ট সময়কাল, এই সময়কালের মধ্যে যত প্রকার মুনাফা জাতীয় লেনদেন আছে সমস্ত লেনদেনগুলো এখানে আসবে, আর খরচগুলো লেনদেন এবং অর্থাৎ আয় এবং ব্যয় দিয়ে আমরা এটা করব। এটা করার পর যে উদ্বৃত্ত হবে সেই উদ্বৃত্ত আমরা ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় বলে লিখব। তা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই মতো শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো। আল্লাহ হাফেজ।